হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে গ্রুপ 15-এর আমরা ফসফরাস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা বলে রাখি যে ফসফরাস হচ্ছে 3 প্রকার। প্রথমটা হচ্ছে সাদা ফসফরাস, লাল ফসফরাস এবং কালো ফসফরাস। তো প্রথমে আমরা এই সাদা ফসফরাস সম্পর্কে ডিসকাশন করব। তো প্রথমেই দেখো এই বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে যে এই ফসফরাস হচ্ছে মোম জাতীয় কঠিন পদার্থ। দ্বিতীয়ত, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল দ্বারা ফসফরাসের অণুগুলো যুক্ত থাকে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। 3 নম্বর হচ্ছে সাদা ফসফরাস জলে অদ্রাব্য কিন্তু CH2-তে দ্রাব্য, মানে কার্বন ডাইসালফাইডে দ্রাব্য। এর গন্ধ কেমন? রসুনের মতো ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট এবং অত্যন্ত বিষাক্ত পদার্থ। হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 এবং গঠন হচ্ছে পিরামিডাল বা ট্রাইগোনাল পিরামিডাল। প্রত্যেকটা পি পরমাণু মানে ফসফরাস পরমাণুর অন্তর্বর্তী কোণের মান কত? 60 ডিগ্রি। এবং এই অন্তর্বর্তী কোণের মান এতটা কম হওয়ার জন্য দেখা যায় যে P4 অণুতে একটা অ্যাঙ্গুলার স্ট্রেন বা কৌণিক পীড়ন সৃষ্টি হয়। সেই কারণে সাদা ফসফরাসের স্থায়িত্ব অত্যন্ত কম এবং রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত বেশি। আর কি? সবুজ অনুপ্রভা দেখা যায়, যেমন জোনাকির দেহে আমরা যে সবুজ আলোটা জ্বলতে দেখতে পাই, সেই সবুজ অনুপ্রভা একমাত্র কারণ হচ্ছে এই সাদা ফসফরাস বা ফসফরাস। তো এখানে দেখো গঠনটা দেখানো রয়েছে ফসফরাস 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 ফসফরাস। ফসফরাসের 4টে পরমাণু রয়েছে, এদের মধ্যে বন্ড করা রয়েছে এবং মাঝখানে এরকম বন্ড দেওয়া রয়েছে। ঠিক যেন একটা রম্বস আমাদের রয়েছে, তার মাঝখানে দুটো কর্ণ টানলে যেমন হয়, এই গঠনটাও ঠিক সেরকম টাইপের। তো এখানে এই যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তো এত কম বন্ড অ্যাঙ্গেল হওয়ার জন্য এখানে অ্যাঙ্গুলার স্ট্রেন বা কৌণিক পীড়নের মানটা বেশি হয়, ফলে রিপালশন ঘটে। ফলে দেখা যায় যে এর স্টেবিলিটি কম হয় বা স্থায়িত্ব কম হয়। তাই সহজেই এই সাদা ফসফরাস কী হয়, রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চায়, ফলে এর সক্রিয়তা বেশি। এই গেল আমাদের মেন পয়েন্টটা। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের পি রয়েছে, ফসফরাস রয়েছে, এর সাথে 3খানা সিগমা বন্ড এবং একটা লোন পেয়ার রয়েছে। তাহলে 3টে সিগমা বন্ড আর একটা লোন পেয়ার মিলে টোটাল হচ্ছে কত? 4। অর্থাৎ এর হাইব্রিডাইজেশন হবে sp3 এবং এর জিওমেট্রি হওয়ার কথা বা হবে টেট্রাহেড্রাল, কিন্তু বাস্তবে শেপ হবে পিরামিডাল টাইপের। বাস্তবে শেপ হবে পিরামিডাল, অর্থাৎ এখানে ফসফরাস থাকবে, এই 3 দিকে 3টে অ্যাঙ্গেলে কি থাকবে? আমাদের এই বাকি ফসফরাসগুলো আমার থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমার গঠন। ওপরটাতে লোন পেয়ার থাকছে। আচ্ছা, আর কি? সবুজ অনুপ্রভা দেখা যায়, এটা তো বললাম। sp3 হাইব্রিডাইজড, সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল 3টে সিগমা বন্ড এবং একটা লোন পেয়ারের মাধ্যমে। পিরামিডাল শেপ হবে, সেটা আমরা দেখলাম। অন্তর্বর্তী কোণ 60 ডিগ্রি, সেটা আমরা আলোচনা করলাম। আর রসুনের মতো ঝাঁঝানো গন্ধযুক্ত এবং বিষাক্ত পদার্থ, জলে অদ্রাব্য, CH2-তে দ্রাব্য। আর 4টে ফসফরাস পরমাণু কিসের মাধ্যমে? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে এবং মোম জাতীয় কঠিন পদার্থ। এই গেল আমাদের সাদা ফসফরাসের সম্পর্কে বৈশিষ্ট্য। তো আরেকটা ধর্ম কি, যে এই শ্রেণীর মধ্যে আমাদের সাদা ফসফরাসে বা ফসফরাসে ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম সবথেকে ভালো দেখা যায়, তার কারণ হচ্ছে ফসফরাসের সাইজ নাইট্রোজেন অপেক্ষা বড়। তাই ফসফরাসের ক্ষেত্রে আমাদের এখানে দেখা যায় যে বিকর্ষণটা তুলনামূলকভাবে নাইট্রোজেন অপেক্ষা কম হয় লোন পেয়ার ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ, তাই দেখা যায় যে এর মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। তবে সাদা ফসফরাস থেকে লাল ফসফরাস জেনারেলি ক্যাটিনেশন ধর্মটা খুব ভালো দেখায়। আর কি? শরীরের কোনো অংশে যদি আমাদের ফসফরাস লেগে যায়, এই সাদা ফসফরাস যেহেতু এটা বিষাক্ত, তাই আমরা কপার সালফেট দিয়ে আমরা এটাকে ধুয়ে ফেলতে পারি। কি হবে? যদি আমরা সাদা ফসফরাস মানে P4 এর সাথে কপার সালফেট আর জলের যদি বিক্রিয়া ঘটাই, তাহলে আমাদের কপার তৈরি হবে, H3PO4 তৈরি হবে এবং H2SO4 তৈরি হবে। অর্থাৎ P4টা দেখো এখানে আর থাকবে না। না থাকার কারণে কি হবে? এর ক্ষতিকারক প্রভাবটা কি হয়ে যাবে? কমে যাবে। তাই কপার সালফেট দ্রবণ দিয়ে আমরা এটাকে ধুয়ে ফেলতে পারি। বেশ, নেক্সট হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই রিয়েকশানটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট পরীক্ষা পারপাসে, যে ক্ষারের সাথে বিক্রিয়া। তো এই যে আমার P4 রয়েছে মানে ফসফরাস রয়েছে, এটা দেখো ক্ষার মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জলের সাথে বিক্রিয়াতে মেন প্রোডাক্ট দুটো তোমরা মনে রাখবে, একটা ফসফেন তৈরি হবে, একটা সোডিয়াম হাইপোফসফাইড তৈরি হবে। আচ্ছা, তো এখানে দেখো এখানে এর ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে 0। এখানে হাইড্রোজেনের জন্য +3, তাহলে ফসফরাসের জন্য -3 আমাকে করতে হবে। তাহলে 0 থেকে -3, তাহলে মানে এটা আমার ঘটে গেল বিজারণ। আর এখানে কি? এখানে দেখো দুটো অক্সিজেনের জন্য -4,
সোডিয়ামটা +1, দুটো হাইড্রোজেনের জন্য +2, তাহলে বাঁ দিকটাতে আমরা পেয়ে গেলাম +3 আর এই দিকটাতে পেয়ে গেলাম -4, তাহলে 3 আর -4 কত হয়ে গেল -1। তাহলে যদি আমরা +1 ফসফরাসটার জন্য বসাই তাহলে টোটালটা আমার চলে আসবে 0। তাহলে আমাদের এক্ষেত্রে ফসফরাসটার মান হয়ে গেল কত +1, তাহলে 0 থেকে +1 মানে হচ্ছে জারণ। যেহেতু একই বিক্রিয়ার মধ্যে আমার জারণ এবং বিজারণ উভয়ই ঘটেছে, তাই এই বিক্রিয়াটাকে বলা হয়ে থাকে অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে বায়ুর অক্সিজেনের সাথে আমার কি বিক্রিয়া রয়েছে সেটা আমাকে দেখতে হবে। তো ফসফরাস যখন বায়ুর অক্সিজেনের সাথে লিমিটেড অক্সিজেনে বিক্রিয়া করে তখন আমার তৈরি হয় P4O6। P4O6-এ ফসফরাসের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট আমার কত হবে +3। তো এই যে P4O6 আমরা পেলাম, এর সাথে যখন আমরা জলের বিক্রিয়া ঘটাবো তখন আমার তৈরি হবে H3PO3, ঠিক আছে, অর্থোফসফরাস অ্যাসিড। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমার ফসফরাস অক্সিডেশন স্টেট +3, এখানেও আমার +3, অর্থাৎ এই প্রোডাক্টটা আমরা খুব ভালো করে খেয়াল রাখবো যে এই P4O6-কে যখন আমরা হাইড্রোলিসিস ঘটাবো তখন আমার তৈরি হবে অর্থোফসফরাস অ্যাসিড বা H3PO3। তো এখানে দেখো আমাদের P4O6-এর গঠনটা করা রয়েছে, গঠনটা খুব সুন্দরভাবে সহজভাবে আঁকা যায়। তো এখানে আমাদের দেখো এইভাবে POP 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 এই বন্ডটা আমরা করে ফেললাম। আচ্ছা, এবার এই মাঝখানগুলোতে আমরা অক্সিজেনগুলোকে কী করলাম, ঢুকিয়ে দিলাম। ব্যাস, তাহলে আমাদের 6টা অক্সিজেন দেখো কাভার হয়ে গেছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর 4টে ফসফরাস আমার আগের থেকে কাভার হয়ে আছে। তাহলে আমার P4O6-এর গঠন আমরা কিন্তু পেয়ে গেলাম, P4O6-এর গঠন। আর কি, আমরা এখানে লোন পেয়ার ইলেকট্রনগুলো বসিয়ে চলে যাব, কারণ আমরা জানি যে ফসফরাসের টোটাল 5টা যোজ্যতা কক্ষের ইলেকট্রন রয়েছে। তাহলে পরে এখানে 3খানা বন্ড রয়েছে, তাহলে এখানে 2টো ইলেকট্রন বসিয়ে দিলাম, মানে একটা লোন পেয়ার বসে গেল, এখানে একটা লোন পেয়ার বসে গেল, এখানে একটা লোন পেয়ার বসে গেল, এখানে একটা লোন পেয়ার বসে গেল। অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি বাইরে কক্ষপথে 6টা ইলেকট্রন, তাহলে দেখো এই বন্ডটা করার সময় এখানে 2টো ইলেকট্রন ব্যবহার হয়েছে অক্সিজেনের, আর এই দুটো 4টে ইলেকট্রন আমাদের লোন পেয়ার হিসেবে থেকে গেল। তাহলে এখানে টোটাল লোন পেয়ারের সংখ্যা যদি আমাদের জানতে চাই তাহলে 1টা 3টে 4টে 6টা 7টা 9টা 10টা 12টা 14টা 16টা, টোটাল লোন পেয়ারের সংখ্যা 16টা। বা যদি আমরা এইভাবে ক্যালকুলেট করি যে আমার 4টে পি আছে, তার মানে আমার 4টে লোন পেয়ার, আর 6টা অক্সিজেন আছে, মানে 6 দুগুণে 12টা লোন পেয়ার, টোটাল 16টা লোন পেয়ার। বন্ড কটা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, টোটাল সিগমা বন্ডের সংখ্যা কটা, 12টা। আর কি, যদি আমাদের জানতে চাই POP বন্ধন কটা রয়েছে, ঠিক আছে, তাহলে আমাদের তার অ্যান্সার কী হবে। যদি আমাদের এরকম জানতে চাই যে POP বন্ড এর সংখ্যা যদি আমাদের জানতে চাই, তাহলে এখানে দেখো টোটাল 6টা আমার POP বন্ড আমার রয়েছে। 1টা 2টো 3টে, এটা একটা 4টে 5টা 6টা POP বন্ড আমার রয়েছে। যদি আমি এক্সেস অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে আমার P4O6টা আমার তৈরি হয়ে যাবে P4O10-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে বাকিটা আমার সেম থাকবে যেমন ছিল, শুধু এই P এর সাথে ডবল বন্ড আকারে ওগুলো আমার এখানে জুড়ে যাবে। বেশ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে যদি আমরা জানতে চাই যে আমার POP বন্ড কটা রয়েছে, POP বন্ড এর সংখ্যা আমার 6টাই হবে। যদি আমার এখানে সিগমা বন্ডের সংখ্যা যদি আমার জানতে চাই যে সিগমা বন্ডের সংখ্যা আমার কটা হবে, তাহলে আমি কি করব, সিগমা বন্ডের সংখ্যা কটা হবে। আচ্ছা, এটা তো 6টা লিখে ফেললাম। সিগমা বন্ড কটা হবে, আচ্ছা আগেরটাতে কটা ছিল একবার দেখে নাও। আগেরটাতে সিগমা বন্ড ছিল 12টা, তাহলে 12টার পাশাপাশি আমাদের সেই 12টা তো এখন থাকবেই, তার পাশাপাশি এগুলোতে একটা একটা করে আমার বেড়েছে। তাহলে আমার টোটাল সিগমা বন্ডের সংখ্যা হয়ে যাবে 12, আর এখানে 4টে, তার মানে কটা অ্যান্সার হয়ে যাবে আমার 16টা। তাহলে সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে আমার 16টা। যদি আমাকে জানতে চাই যে পাই বন্ডের সংখ্যা কটা, আমরা বলতে পারবো পাই বন্ডের সংখ্যা হচ্ছে 4টে। বেশ, আর যদি বলা হয় লোন পেয়ারের সংখ্যা কটা, আমরা একটু ক্যালকুলেট করে দেখে নেবো। দেখো ফসফরাসগুলোতে আর কিন্তু কোনো লোন পেয়ার নেই, কিন্তু প্রত্যেকটা অক্সিজেনে আমার 2টো করে লোন পেয়ার আছে। তাই এখানে যেহেতু আমার অক্সিজেনের সংখ্যা হচ্ছে টোটাল 10টা, তাই এখানে লোন পেয়ারের সংখ্যা হয়ে যাবে টোটাল 20টা। তাহলে আমার এখানে লোন পেয়ার হয়ে যাবে টোটাল 20টা। এই হচ্ছে ব্যাপার। P4O10 কী করে, বিক্রিয়া করে জলের সাথে। এবার +5 অক্সিডেশন স্টেটে আছে, এটা H3PO4 তৈরি করবে। তাহলে এটা মুখস্থ রাখবে যে যদি আমার P4O6-কে আমি যদি হাইড্রোলিসিস করি তাহলে আমার তৈরি হবে H3PO3, আর P4O10-কে হাইড্রোলিসিস করলে আমার তৈরি হবে H3PO4। প্রথমটার ক্ষেত্রে H3PO3, দ্বিতীয়টার ক্ষেত্রে H3PO4। প্রথমটার অক্সিডেশন স্টেট +3, দ্বিতীয়টার অক্সিডেশন স্টেট +5। বেশ, আর কি,
303 কেলভিন তাপমাত্রায় সাদা ফসফরাস বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে। এই যে আমরা দেখতে পাচ্ছি বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে P4O10 তৈরি করছে বা ফসফরাস পেন্টক্সাইডের ডায়ামার তৈরি করছে। তো এক্ষেত্রে সাদা ধোঁয়া উৎপন্ন হয়, ঠিক আছে। তো এই কারণে এই শত জারণ বা নিজে নিজেই এই যে জারণ হওয়ার পদ্ধতি, এটাকে রোধ করার জন্য সাদা ফসফরাসকে জলের নিচে রাখা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সাদা ফসফরাসকে জলের নিচে রাখা হয় কেন? সাদা ফসফরাস অত্যন্ত সক্রিয় আমরা জানি এবং এর স্থায়িত্ব খুব কম, এবং দেখা যায় সাধারণ তাপমাত্রাতে 203 কেলভিন তাপমাত্রা মানে আমাদের 30 ডিগ্রি তাপমাত্রা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পড়ছে, মানে আমাদের একদম নর্মাল টেম্পারেচারে সাদা ফসফরাস বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে এবং এই যে জারণ ঘটছে, জারণের ফলে যে P4O10 তৈরি করে, তার ফলে আমাদের এখানে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। তো এই জারণটাকে রোধ করার জন্য সাদা ফসফরাসকে জলের নিচে রাখা হয়ে থাকে, ঠিক আছে। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল রাখবে। এবার হচ্ছে ফসফরাস, সাদা ফসফরাস, ঠিক আছে। এখানে যে ফসফরাসগুলোর কথা বলছে আমরা অবশ্যই এগুলোতে সাদা ফসফরাসেরই কথা বলছি। তো সাদা ফসফরাসকে যখন আমাদের গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3 সাথে বিক্রিয়া ঘটানো হয়, তখন কি উৎপন্ন হয়? উভয় ক্ষেত্রেই আমার H3PO4 তৈরি হয়। এই প্রোডাক্টটা খেয়াল রাখবে। বেশ, এবার হচ্ছে লাল ফসফরাস। লাল ফসফরাস সাদা ফসফরাসের মতো অতটা বিষাক্ত নয়। দ্বিতীয়ত এর সুস্থিতি হচ্ছে সাদা ফসফরাস অপেক্ষা বেশি, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় বা নর্মাল টেম্পারেচারে এরা বায়ুর অক্সিজেনের সাথে কোনোভাবেই জারিত হয় না, ফলে এদের ক্ষেত্রে সেরকম ধোঁয়া উৎপন্ন হয় না বা জ্বলে ওঠার কোনো সম্ভাবনা থাকে না। তাই সাদা ফসফরাসের মতো লাল ফসফরাসকে কিন্তু জলের নিচে রাখার প্রয়োজন পড়ে না। বেশ, তাহলে সাদা ফসফরাসকে যদি আমরা 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর অনুপস্থিতিতে হিট দিই, তাহলে আমার লাল ফসফরাস এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, সেই জন্য প্রসেসটাকে বলা হয় এক্সোথার্মিক। আচ্ছা, তাহলে সাদা ফসফরাসকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করলে আমরা লাল ফসফরাস পাবো, এটাকে আমরা এখানে বললাম। আচ্ছা, লাল ফসফরাসটা দেখতে কেমন? দেখো, সাদা ফসফরাসের ক্ষেত্রে আমার শুধুমাত্র একটা অণু স্ট্রাকচার আমরা দেখিয়েছিলাম, এরকম রম্বসের মতো গঠনটা, আর মাঝখানে আমাদের এরকম বন্ড হয়েছিল। তো এই ক্ষেত্রে লাল ফসফরাসের ক্ষেত্রে দেখো, এই যে আমাদের সেই গঠনটা আমাদের ফসফরাসের তৈরি হলো, ঠিক আছে। এখানে মাঝখানের এই বন্ডটাকে আমরা না দিয়ে, এই বন্ডটাকে না দিয়ে আমরা বাঁ দিকে আর ডান দিকে বন্ড দিয়ে আমরা এই ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে একটার সাথে একটা ফসফরাসকে আমরা কি করতে পারলাম? জুড়ে দিতে পারলাম, ঠিক আছে। এইভাবে ফসফরাসগুলোকে আমরা পরস্পর কী করলাম? জুড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কেন এটা এরকমভাবে জুড়তে পারছে? কারণ এক্ষেত্রে এদের যে বন্ধন কোণের মান, সেই বন্ধন কোণের মানটা হচ্ছে 101 ডিগ্রি, 60 ডিগ্রির থেকে অনেকটাই বেশি। তাই এক্ষেত্রে কৌণিক পীড়ন অপেক্ষাকৃত কম, এখানে ক্ষেত্রে অতটা বেশি পীড়ন দেখা যায় না বা অ্যাঙ্গুলার স্ট্রেন দেখা যায় না, ফলে স্টেবিলিটি অনেক বেশি, এবং এত স্টেবিলিটি হওয়ার জন্য বা শক্তিশালী হওয়ার জন্য এর রাসায়নিক বিক্রিয়াটাও হচ্ছে তুলনামূলকভাবে কম, অর্থাৎ রাসায়নিক সক্রিয়তা এর ক্ষেত্রে কম। এবং এর ক্ষেত্রে একটা P4 অণু অপর একটা P4 অণুর সাথে শৃঙ্খল আকারে পরপর যুক্ত হয়ে থাকতে পারে, যে ধর্মটাকে আমার বলা হয় তাকে ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম। বেশ, নেক্সট হচ্ছে কালো ফসফরাস। লাল ফসফরাসকে 530 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমার কালো ফসফরাস তৈরি হয়, তার নাম হচ্ছে আলফা ব্ল্যাক, যেটাকে বলা হয়ে থাকে রম্বোহেড্রাল গঠন বা মনোক্লিনিক গঠন, ঠিক আছে। সলিডে এরকম গঠন তোমরা পড়েছো। 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমার যে কালো ফসফরাসটা তৈরি হয় সেটাকে বলা হয় থাকে বিটা ব্ল্যাক, যেটা গঠন হচ্ছে গ্রাফাইটের মতো। তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে 530-এ উত্তপ্ত করলে আমার আলফা ব্ল্যাক তৈরি হবে, 200-তে উত্তপ্ত করলে আমার বিটা ব্ল্যাক তৈরি হবে। 530-এর যে আলফা ব্ল্যাক তার গঠন হচ্ছে রম্বোহেড্রাল বা মনোক্লিনিক, আর 200-র যে বিটা ব্ল্যাক তার গঠন হচ্ছে গ্রাফাইটের ন্যায়। সক্রিয়তা কি? সাদা ফসফরাস সব থেকে বেশি সক্রিয়, তারপরে লাল, তারপরে কালো। স্থায়িত্ব হচ্ছে উল্টোটা, কালো ফসফরাস সব থেকে স্থায়ী, তারপরে লাল, তারপরে হচ্ছে সাদা। এবার ফসফরাস ঘটিত কিছু যৌগ, যেমন সব থেকে ইম্পর্টেন্ট যৌগ হচ্ছে ফসফিন। ফসফিন এক ধরনের বর্ণহীন, বিষাক্ত, ক্ষারীয় প্রকৃতির, বায়ুর চেয়ে ভারী, জলে প্রায় অদ্রাব্য, পচা মাছের ন্যায় গন্ধযুক্ত হয়ে থাকে। তো এর কেন্দ্রীয় পরমাণুটা sp3 হাইব্রিডাইজড। জেনারেলি এর ক্ষেত্রে কোনো হাইব্রিডাইজেশন ঘটে না, তাও আমরা যদি জাস্ট থিওরিটিক্যালি দেখি তাহলে এক্ষেত্রে আমাদের sp3 হাইব্রিডাইজড বলা যাবে নর্মাল মেথডে। আচ্ছা, আর আকৃতিটা হচ্ছে পিরামিডীয়। প্রস্তুতি কী করে করব? আমরা সাদা ফসফরাস নেবো, এই ফসফরাসের বিক্রিয়া আমরা একটু আগে দেখলাম। তার সাথে ক্ষার নেবো NaOH এবং জল বায়ুর অনুপস্থিতিতে বিক্রিয়া ঘটিয়ে আমরা ফসফিন এবং NaH2PO2 সোডিয়াম হাইপোফসফেট উৎপন্ন করব। এই যে ফসফিন উৎপন্ন হলো, এ কিন্তু নিজে দাহ্য নয়, নিজে যে জ্বলে ওঠে সেটা নয়, কিন্তু এর সাথে অপদ্রব্য হিসাবে মিশে থাকে P2H4। এই P2H4 হচ্ছে আমাদের অত্যন্ত দাহ্য, ঠিক আছে। শুধুমাত্র এই P2H4 থাকার জন্য দেখা যায় যে ফসফিন বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে, ঠিক আছে। সেই জন্য এই পরীক্ষাটা যখন করা হয় তখন বায়ুর অনুপস্থিতিতে করা হয়, কারণ ফসফিন বায়ুর সংস্পর্শে কী হয়? সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। তো জ্বলে উঠছে কার জন্য? নিজের জন্য নয়, P2H4 এর জন্য।
বেশ, এখানে একটা নেক্সট রিয়েকশন দেখানো হয়েছে PH3 সাথে HNO3 বিক্রিয়া। এখানে কার পদক্ষেপ পড়বে? সিলভারের পদক্ষেপ পড়বে। আমার এখান থেকে তৈরি হবে HNO3 এবং তৈরি হবে আমার H3PO3। এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা চলে আসছি ব্যবহার। এই ফসফিনের ব্যবহারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ফসফিনের ব্যবহার কী। এই ফসফিনকে ব্যবহার করা হয়ে থাকে সমুদ্রের জলে বিপদের অবস্থান বোঝানোর জন্য। হোম সংকেত তৈরি করতে এটাকে ব্যবহার করা হয়ে থাকে, হোম সংকেত তৈরি করার জন্য, হোম সিগন্যাল যেটাকে বলা হয় ইংলিশে। ব্যাপারটা কী রকম? ব্যাপারটা হচ্ছে যে ধরো সমুদ্রে কোনো একটা জাহাজ রয়েছে, সেই জাহাজটাতে মনে করো হঠাৎ করে কিছু বিপদ সৃষ্টি হয়েছে বা কিছু প্রবলেমে পড়েছে জাহাজটি। তখন সে কী করে? তখন জাহাজের মধ্যে সে একটা কৌটোতে রাখে CA3P2 এবং অপর একটা কৌটোতে রাখে CaC2। CA3P2 মানেটা কি? ক্যালসিয়াম ফসফাইড, আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এইবার এই দুটো কৌটোকে কি করা হয়? জলের মধ্যে ছুড়ে দেওয়া হয়। ঠিক আছে, জাহাজটার পাশে একটু জলের মধ্যে ছুড়ে দেওয়া হয়। ফলে CA3P2 থেকে তৈরি হয় আমার ফসফিন গ্যাস, আর এখানে আমার তৈরি হয় অ্যাসিটিলিন গ্যাস। তাহলে অ্যাসিটিলিন গ্যাসটাও আমার জ্বলতে শুরু করে, ফসফিন গ্যাসটাও কি হয়? জ্বলতে শুরু করে এবং প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। এবং এখানে এই যে অপদ্রব্য হিসাবে এর মধ্যে P2H4 থাকে, সেই P2H4 জ্বলতে আরও সাহায্য করে। ফলে দেখা যায় যে প্রচুর পরিমাণে আগুন এখানে সৃষ্টি হয়। সেই আগুন দেখে পাশাপাশি কোনো যদি জাহাজ থাকে বা দূরবর্তী কোনো জাহাজ থাকে বা রেস্কিউ যারা করার জন্য থাকে, তারা সঙ্গে সঙ্গে সেই জায়গাতে ছুটে এসে জাহাজটিকে রেস্কিউ করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। পরীক্ষা এখানে প্রশ্ন এলে এরকম আসবে যে হোম সিগন্যাল সৃষ্টিতে কোন গ্যাস ব্যবহার করা হয়, তোমরা অ্যান্সার করে আসবে PH3। যদি বলে যে কোন কোন পদার্থ মেশানো হয়, তোমরা অ্যান্সার করে আসবে CA3P2 প্লাস CaC2। যদি বলা হয় CA3P2 থেকে কোন গ্যাস পাওয়া যায়, বলবে PH3। CaC2 থেকে কোন গ্যাস পাওয়া যায়, বলবে অ্যাসিটিলিন বা C2H2। ব্যাস, কমপ্লিট। ফসফরাসের হ্যালাইড সমূহ। ফসফরাসের দু রকম হ্যালাইড গঠন হয়, একটা হচ্ছে PCl3 আর একটা হচ্ছে PCl5। একটা +3 অক্সিডেশন স্টেট, একটা +5 অক্সিডেশন স্টেট। যখন এগুলো জলের সাথে যুক্ত হয় তখন দুটো ক্ষেত্রেই আমার HCl তৈরি হয়। প্রথমটার ক্ষেত্রে তৈরি হয় H3PO3, পরের ক্ষেত্রে তৈরি হয় POCl3। দুটো রিয়েকশন তোমরা হ্যালোঅ্যালকেন হ্যালোআরিনে পড়েছো, কমন রিয়েকশন আমাদের। আর্দ্র বায়ুতে PCl3 HCl উৎপন্ন করার ফলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। আর্দ্র বায়ুতে PCl3 HCl উৎপন্ন করার ফলে HCl এর যে সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়াটা নির্গত হয়। PCl3 অপেক্ষা PCl5-এর তাপীয় স্থায়িত্ব কম। PCl5 সহজেই ভেঙে পড়ে। PCl5 ভেঙে পড়ে PCl3 এবং Cl2-তে পরিণত হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। PCl3-র গঠন কি করে করতে হয়? PCl3-তে দেখো ফসফরাসটা 15 নম্বর শ্রেণীতে রয়েছে। 15 নম্বর শ্রেণী মিনস টোটাল ইলেকট্রনের ক্ষেত্রে বাইরে কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, আর ক্লোরিনগুলো একটা ইলেকট্রন দিয়ে বন্ড করে বা যোজ্যতা 1, তাই 1 করে আমাদের এখানে কাউন্ট করলাম প্রান্তীয় পরমাণু হিসেবে। তাহলে টোটাল ইলেকট্রন হয়ে গেল 5 + 3 মানে হচ্ছে 8। ইলেকট্রন পেয়ার হয়ে গেল 4। তার মধ্যে বন্ড পেয়ার তৈরি হবে 3টে, কারণ 3টে Cl আছে, লোন পেয়ার হচ্ছে একটা। যেহেতু 4 হচ্ছে EP মানে ইলেকট্রন পেয়ার, হাইব্রিডেশন হচ্ছে sp3, জিওমেট্রিটা হচ্ছে টেট্রাহেড্রাল। আর বন্ড পেয়ারটাকে দেখে শেপ বের করতে হয়, বন্ড পেয়ার হচ্ছে আমার এখানে পিরামিডাল। অর্থাৎ PCl3-র ক্ষেত্রে গঠনটা হবে এরকম পিরামিডাল টাইপের। PCl থেকে যাবে ওপরটাতে আমার লোন পেয়ার থেকে যাবে। এই হচ্ছে PCl3-র গঠন। PCl5-এর ক্ষেত্রে আমরা টোটাল ইলেকট্রন পাবো 5 + 1 গণিত 5টা ক্লোরিনের জন্য 5, টোটাল হচ্ছে 10। ইলেকট্রন পেয়ার 5, 5টা Cl আছে, তাহলে বন্ড পেয়ার 5, কোনো লোন পেয়ার থাকবে না, লোন পেয়ার 0। ইলেকট্রন পেয়ার 5 বলে হাইব্রিডাইজেশন হবে sp3d এবং জিওমেট্রি হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল বা TBP। যেহেতু কোনো লোন পেয়ার নেই তাই শেপটাও হয়ে যাবে আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল বা TBP। শেপটা আমি বানাবো কি করে? অ্যাক্সিয়াল মানে পজিশনে আমরা এরকম করে 3টে Clকে দিলাম, আর ইকুয়েটোরিয়াল পজিশনে আমরা 3টে Clকে দিলাম, আর অ্যাক্সিয়াল পজিশনে আমরা ওপর একটা Clকে রাখলাম আর নিচে একটা Clকে রাখলাম। এখানে এই যে অ্যাক্সিয়াল পজিশনে Clগুলো রয়েছে এর আকারটা বড় হয় এই দুটো Cl-এর, আর ইকুয়েটোরিয়াল পজিশনে যে Clগুলো রয়েছে তার আকারটা কী হয়? তুলনামূলকভাবে ছোট হয়। রিপালশনের জন্য এই ঘটনা ঘটে। এখানে এগুলোই লেখা আছে, দেখো উপরের এইটা আর এইটা হচ্ছে আমার অ্যাক্সিয়াল, আর এইগুলো হচ্ছে আমার ইকুয়েটোরিয়াল। এগুলো যদি আমরা খাতার প্লেনে রাখি, এটা হচ্ছে ওপরের প্লেনে আর এটা হচ্ছে নিচের দিকের প্লেনে। এই হচ্ছে ব্যাপার। PCl3 গঠনটা তো আগে আমরা দেখলাম। এইবার চলে আসছে আমরা ফসফরাসের অক্সি অ্যাসিড সমূহতে, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে প্রত্যেকটা অক্সি অ্যাসিড সম্পর্কে দেখো এখানে লেখা রয়েছে। তো বাঁ দিকের নামগুলো তো আমরা পরে আসছি, এগুলো এখন বাদ দাও, জাস্ট এই সংকেতগুলোর দিকে খেয়াল করো। প্রথমে আমাদের লেখা আছে H3PO2। তো এর গঠন আমাদেরকে বানাতে হবে। গঠন বানানোর রুলসটা দেখো আমি এখানে বানাচ্ছি। P ডবল বন্ড OH, এটাকে আমরা আগে বানিয়ে ফেলবো।
ফসফরাসের যোজ্যতা 5, এটা পঞ্চযোজী যৌগ তৈরি করতে পারে, এর সমযোজ্যতা জেনারেলি 5 হয় আমরা জানি, তাই ফসফরাসের ক্ষেত্রে আমরা টোটাল 5টা বন্ড করব। তো H3PO2 এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো পিটা কাভার হয়ে গেছে, আমরা এখানে লিখে ফেলেছি। দুখানা ওকে আমরা এখানে কাভার করেছি, উপরে একটা বাঁ দিকে একটা হাইড্রোজেনকে কাভার করেছি, তাহলে আমার দুটো হাইড্রোজেন এখনও পড়ে আছে আর আমার দুটো বন্ড পড়ে আছে। তাহলে আমরা দুটো বন্ড এইভাবে বানালাম এবং দুটো হাইড্রোজেনকে বসালাম, তাহলে আমার ফসফরাসের টোটাল 5টা বন্ড কাভার হয়ে গেল এবং H3PO2 এর গঠন আমার এখানে কমপ্লিট হয়ে গেল। বেশ, ক্ষারগ্রাহিতা কত? এখানে এই পি আর এইচের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা প্রায় একই রকম হওয়ার জন্য এখানে এগুলো H+ রূপে বেরোতে পারে না, কিন্তু অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অনেক পার্থক্য রয়েছে। প্লাস ফসফরাসের সাথে ডাইরেক্ট হাইড্রোজেনের কোনো বন্ড নেই, অক্সিজেন আছে তারপর হাইড্রোজেন আছে, তাই সহজেই এখান থেকে H+ বেরিয়ে যেতে পারে, তাই এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 1, অর্থাৎ প্রতিস্থাপনযোগ্য H+ আয়নের সংখ্যা হচ্ছে 1, তাই এর ক্ষারগ্রাহিতাও হচ্ছে 1। চলে আসছে আমরা H3PO3-তে। পি বসালাম, ডবল বন্ড ও বসালাম, OH বসালাম, এবার আমরা দুটো বন্ড বসিয়ে দিলাম। আমাদের এখানে আর কি বাকি আছে? দুটো হাইড্রোজেন বাকি আছে আর একটা অক্সিজেন বসাতে বাকি আছে, তাহলে একটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন মিলে একটা OH করে দিলাম আর একটাকে নর্মাল হাইড্রোজেন বসিয়ে দিলাম। বেশ, এই হচ্ছে আমার H3PO3 এর গঠন। তাহলে পি ডবল বন্ড ও OH এটাকে আমাদেরকে আগে করে নিতে হচ্ছে আর মাথায় রাখতে হচ্ছে ফসফরাসের টোটাল 5টা বন্ড হবে, তাহলে দুটো বন্ড আমার ওপরে আর বাঁ দিকে করা রয়েছে আর দুটো বন্ড বসিয়ে আমরা বাকিটাকে আমরা কভার করে দিলাম। বেশ, দুখানা OH আছে, দুখানা OH-এর মধ্যে H+গুলো বেরোতে পারবে, তাহলে ক্ষারগ্রাহিতা 2। চলে আসছে আমরা H4P2O5-এ। লক্ষ্য করে দেখো এখানে আমাদের দুখানা ফসফরাস রয়েছে, দুখানা ফসফরাস মিনস আমাদের একটাতে পি ডবল বন্ড OH, পি ডবল বন্ড OH, এটাকে আমরা করে ফেললাম নির্ভয়ে। এইবার এই ফসফরাসটাতে 3টে বন্ড রয়েছে, তাহলে একটা একটা করে তো আলাদা বন্ড এটা করবেই, আর ফসফরাসের সাথে ফসফরাস একটা বন্ড হবে। তাহলে আমার কি কি পড়ে আছে? আমার এখানে একটা অক্সিজেন পড়ে আছে আর দুখানা আমার হাইড্রোজেন পড়ে আছে। তাহলে ভেবে দেখো আমি যদি এখানে একটা H-কে দিই আর এখানে যদি একটা OH-কে দিই, তাহলে আমার দুদিকটাতে আলাদা আলাদা হয়ে গেল। দুটোকে এইভাবে দেওয়া যাবে না, যা দিতে হবে দুটোকে সমানভাবে বসাতে হবে। তাহলে এখানেও আমরা একটা হাইড্রোজেন বসালাম আর অক্সিজেনটাকে আমরা কী করলাম? মাঝখানে বসিয়ে দিলাম। তাহলে কারোরই কোনো রাগ হলো না, তাহলে কি হলো? মাঝখানে অক্সিজেন বসে গেল, তাহলে এখানেও হাইড্রোজেন হলো, এখানেও হাইড্রোজেন হলো, আর মাঝখানটা তো অক্সিজেনটা পি এর সাথে ও একটা লিঙ্কেজ করে বসে গেল। ব্যাস, এই গঠন আমার এখানে তৈরি হয়ে গেল। ক্ষারগ্রাহিতা কত? দুখানা OH আছে, তার মানে ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। তাহলে H4P2O5 কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে H4P2O6। এর ক্ষেত্রে আমরা কিভাবে গঠনটা করব? সেম টাইপের গঠন, পি ডবল বন্ড OH, পি ডবল বন্ড OH, এটাকে আমরা বসিয়ে ফেললাম। এবার আমার হাতে কি আছে? আমার 4টা অক্সিজেন কাভার হয়ে গেছে, আমার দুটো অক্সিজেন আছে আর দুটো হাইড্রোজেন আছে, তাহলে এখানে দেখো আর কোনো সমস্যা নেই। এখানে আমরা একটা OH, এখানে একটা OH তো ইজিলি বসাতে পারি, কারণ এখানে দুটো দিকই আমার এবার সেম হচ্ছে, কারোরই রাগ করার কোনো ব্যাপার নেই। তাহলে পি এর সাথে পি, আমাদের এখানে মাঝে ও আর বসানোর দরকার নেই, আমরা এখানে ডাইরেক্ট বন্ড করে দিলাম। ব্যাস, এই ফসফরাসেরও 5টা বন্ড হয়ে গেল, এরও 5টা বন্ড হয়ে গেল, আমার পুরো স্ট্রাকচার বেরিয়ে চলে এলো। নেক্সট হচ্ছে H3PO4, পি ডবল বন্ড OH ইজিলি করলাম, হাতে দুটো বন্ড আছে দিয়ে ফেললাম। আমার এখনও দুখানা অক্সিজেন পড়ে আছে, দুখানা হাইড্রোজেন পড়ে আছে, তাই আমি দুখানা OH এখানে বসিয়ে দিলাম। 3খানা OH হয়ে গেল টোটাল। 3খানা OH হওয়ার জন্য এর ক্ষারগ্রাহিতা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। আগেরটাতে 4খানা OH ছিল, তাই এর ক্ষারগ্রাহিতা কত হয়েছিল? 4 ছিল। নেক্সট চলে আসছে আমরা H4P2O7। দেখো আবার একটা অক্সিজেন বেড়ে গেছে, তার মানে H4P2O6-এর যে স্ট্রাকচারটা হলো 7 যদি করতে হয়, একটা অক্সিজেন বেড়ে যাচ্ছে, মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। এখানে সেটাই করা হয়েছে যে পি ডবল বন্ড OH, পি ডবল বন্ড OH, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে একটা OH, এখানে একটা OH বসালেও আমাদের 6টা অক্সিজেন কাভার হচ্ছে আর হাইড্রোজেনগুলো সব শেষ হয়ে গেছে, তাহলে আরেকটা অক্সিজেন এক্সট্রা রয়ে গেছে, তাহলে এটাকে মাঝে বসিয়ে দিলাম, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। ক্ষারগ্রাহিতার বেলাতে আমার কি হবে? 4খানা OH আছে, তার মানে ক্ষারগ্রাহিতা আমার সেম থাকবে, অর্থাৎ 4 হবে। বেশ, এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা বলবে যে আমি এরকম করে স্ট্রাকচারগুলো পরপর এইভাবে সাজিয়ে লিখেছি, এর কারণটা কি? বিশেষ কিছু কারণ রয়েছে নাকি? এর একটা কারণ অবশ্যই রয়েছে, এই প্যাটার্নটা ফলো করবে। দেখো H3PO2 এটাকে তোমরা মুখস্থ করবে, তারপরে আমরা কি করব? একটা অক্সিজেনকে বাড়িয়ে দেবো, তাহলে হয়ে যাবে H3PO3 হলো। এরপরে এই দুটো লেখার পর আমরা কি করব? হাইড্রোজেনটাকে এক ঘর বাড়াবো H4, পিগুলোকে যোগ করব P2, ওগুলোকে যোগ করব O5। ক্লিয়ার হলো? এরপরে এটাকে আমরা আবার এক ঘর বাড়াবো, মানে ইনক্রিজ করব, তাহলে H4P2 কি হয়ে যাবে? এবার O6 হয়ে যাবে। এইগুলো করার পরে আমরা কি করব? এই যে H3PO3 যেটা আমরা বানিয়েছিলাম, এখান থেকে এক ঘর বাড়াবো আবার, দিয়ে আমরা করব এবার H3PO4,
আর H4P2O6 যেটা আমরা বানিয়েছিলাম সেটাকে বানিয়ে এবার আমরা করব H4P2O7। ব্যাস, এই প্যাটার্নে তোমাদেরকে এগোতে হবে। এটা করলে সুবিধাটা কি হবে? প্রথমত আমাদের এখানে এদের নামগুলো জানাটা খুব সহজ হয়ে যাবে। দেখো তাহলে প্যাটার্নটা আমি আরেকবার রিপিট করছি। প্রথমে H3PO2 করলে, H3PO2 এর পর একটা অক্সিজেন বাড়িয়ে H3PO3 করলে। নেক্সট কেউ করলে হাইড্রোজেনটাকে এক ঘর বাড়িয়ে H4 করে দিলে, পি দুটোকে যোগ করে P2 বানালে, O2 আর O3 বানিয়ে O5 বানালে। পরের স্টেপে আবার এক ঘরে ইনক্রিজ করলে, যেমন এখানে H3PO2টা H3PO3 হয়েছিল, তেমনি এখানে H4P2O5টা এখানে H4P2O6 করলে। ব্যাস, আমাদের দুটো দুটো করে 4টে কমপ্লিট হয়ে গেল। এবার এই H3PO3 থেকে এক ঘর ইনক্রিজ করে H3PO4 বানিয়ে দিলে, আর H4P2O6 থেকে এক ঘর বানিয়ে আমরা কি করলাম, H4P2O7 বানিয়ে দিলাম। ব্যাস, এতে আমার সুবিধাটা কি? দেখো আমার এখানে টোটাল 6খানা আমার যৌগের নাম রয়েছে। তার মধ্যে প্রথম 3টেকে বলা হয়ে থাকে ফসফরাস অ্যাসিড, পরের 3টেকে বলা হয়ে থাকে ফসফরিক অ্যাসিড। তাহলে প্রথম 3টের নাম হয়ে গেল আমার ফসফরিক অ্যাসিড, আর পরের 3টের নাম হয়ে গেল আমার ফসফরাস অ্যাসিড প্রথম 3টে, পরের 3টের নাম হয়ে গেল আমার ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এইবার তোমরা বলবে যে তাহলে প্রথম 3টে ফসফরাস আমরা বুঝলাম। প্রথম 3টে ফসফরাস মানে হচ্ছে আমার H3PO2, H3PO3, আর এইচটাকে এক ঘর বাড়িয়ে এগুলোকে যোগ করলে H4P2O5, এগুলোকে বলা হচ্ছে আমার ফসফরাস অ্যাসিড। ঠিক আছে, আর পরের যে 3টে আমরা পেলাম অর্থাৎ H4P2O6, আর ওই H3PO3-র পরে হচ্ছে আমার H3PO4, আর লাস্টেরটা আমরা পেলাম H4P2O7, এরা হচ্ছে আমার ফসফরিক অ্যাসিড। এবার আমরা নামগুলো কি করে মনে রাখবো? প্রথম কার্ডটা হাইপো, তারপরেরটা অর্থ, তারপরেরটা পাইরো। আবার এখানে একটা হাইপো, তারপরেরটা অর্থ, তারপরেরটা পাইরো। এটা প্রথম কার্ডটা হচ্ছে হাইপো ফসফরাস অ্যাসিড, তারপরটা অর্থ ফসফরাস অ্যাসিড, তারপরটা পাইরো ফসফরাস অ্যাসিড, আবার হাইপো ফসফরিক অ্যাসিড, অর্থ ফসফরিক অ্যাসিড, পাইরো ফসফরিক অ্যাসিড। দেখো এখানে একটা সুন্দর সিকোয়েন্স পেয়ে গেলাম, HOP। অর্থাৎ আমরা এখানে খেয়াল রাখতে পারবো হোপ, HOP মানে হচ্ছে হোপ, এটা বাদ দিয়ে দিলে আমার HOP পড়ে থাকছে। প্রথমে হাইপো, তারপরে অর্থ, তারপরে হচ্ছে পাইরো। প্রথমে H3PO2, তারপরে H3PO3, তারপরে যোগ করে এইচটা এক ঘর বাড়িয়ে আর PROকে যোগ করে H4P2O5, এরা 3জন হচ্ছে ফসফরাস অ্যাসিড। আর পরেরগুলো যেমন H4P2O6 আর ওই H3PO3-র পরের লেভেলটা হচ্ছে H3PO4 আর H4P2O7, এরা হচ্ছে ফসফরিক অ্যাসিড। প্রথম কার্ডটা হাইপো, তারপরটা অর্থ, তারপরটা পাইরো। আবার এখানে রিপিট হচ্ছে হাইপো, অর্থ, পাইরো, কয়েকবার রিপিট করবে। আর স্ট্রাকচারটা কী করে গঠন হয় সেটা তো আমরা দেখিয়ে দিলাম প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলেই দেখবে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। এইবার একটা জিনিস খেয়াল রাখবে যে H3PO2 যেটা হাইপোফসফরাস অ্যাসিড, ওর অপর নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড, আর পরেরটা যেটা অর্থোফসফরাস অ্যাসিড তার অপর নাম হচ্ছে ফসফোনিক অ্যাসিড। তাহলে প্রথম দুটো মনে রেখে দেবে, ফসফিনিক আর ফসফোনিক অ্যাসিড, তাহলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরুটা হচ্ছে আমার H3PO2 থেকে, তাহলেই আমার প্যাটার্নটা আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি সাইক্লিক বা চক্রাকার ট্রাইমেটাফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে। ভেরি ইজি স্ট্রাকচার, HPO3 হচ্ছে এর নাম। কি করে করতে হয় তোমরা শুধু বসেই যাবে, PO, ঠিক বেঞ্জিনের মতো স্ট্রাকচারটা আমরা বানিয়ে নিলাম। 6টা দেখো এখানে বন্ড রয়েছে। আচ্ছা, এরপরে কি করবে, ওই যা আমাদের নিয়ম জানা আছে, P ডবল বন্ড ও OH, P ডবল বন্ড ও OH, আর কি P ডবল বন্ড ও OH। ব্যাস, আমার এখানে কি হয়ে গেল, 3খানা P হয়ে গেল, 3খানা আমার হাইড্রোজেন হয়ে গেল, আর 9খানা আমার অক্সিজেন হয়ে গেল। তাহলে 3খানা হাইড্রোজেন, 3খানা P, 9খানা অক্সিজেন, তার মানে আমরা এটাকে বলতে পারি HPO3 তার হোল 3। তাহলে এই যে গঠনটা, এটাই আমার হয়ে গেল ট্রাইমেটাফসফরিক অ্যাসিড। এটাকে হাইপো অর্থ পাইরো বলবো না, এটাকে মেটাফসফরিক অ্যাসিড বলবো। আর ট্রাই কেন বলা হচ্ছে, তার কারণ আমাদের এখানে HPO3 হোল 3 গঠন হয়েছে, তার জন্য এটাকে ট্রাইমেটাফসফরিক অ্যাসিড বলা হচ্ছে। চক্রাকার কেন বলা হচ্ছে, কারণ এখানে একটা আমার সাইক্লিক রিং তৈরি হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে চক্রাকার। বেসিসিটি কত হবে, 3খানা OH আছে, তাই ক্ষারগ্রাহিতা হয়ে যাবে আমাদের 3। বেশ, অর্থাৎ এখানে HPO3টা 3বার রিপিট হয়েছে। যদি আমার এখানে প্রশ্ন আসে POP বন্ধন কটা আছে, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, আর এটা একটা বন্ধন, তাহলে POP বন্ধনের সংখ্যা হচ্ছে কটা, 3টে। এটা একটা, এটা একটা, এটা একটা। নেক্সট হচ্ছে রৈখিক পলিমেটাফসফরিক অ্যাসিড। রৈখিক মানে কি, সরল রেখা বরাবর হবে। আচ্ছা, পলি বলা হয়েছে কারণ এখানে হোল এন করা আছে, 3-এর বেশি আমাদের একাধিক হতে পারে। নিয়মটা কি, ওই একই PO, PO, PO,
ঠিক আছে, এইভাবে করে করে গেলে এবার আমরা করে করে কি যাব, পি ডবল বন্ড OH, পি ডবল বন্ড OH, এটা তো আমরা জানি, পি ডবল বন্ড OH, ব্যাস এইভাবে আমরা বাড়ি বাড়ি চলে গেলাম। ঠিক আছে, ক্ষারগ্রাহিতা কত করব, দেখো এখানে একাধিক OH আমার থাকতে পারে, তাই এখানে আমরা কতগুলো OH আর বসাবো, তাই এখানে আমার ক্ষারগ্রাহিতা আমরা কোনো কিছু না ধরে এর না ধরে আমরা ক্ষারগ্রাহিতা কত বসাবো, 1, ব্যাস। মেটাফসফরিক অ্যাসিড মনোমার রূপে অবস্থান করতে পারে না, হয় এটা বলয়াকার না হলে এটা সরলরৈখিক রূপে অবস্থান করে। মেটাফসফরিক অ্যাসিডের দুটো ভাগ, একটা হচ্ছে আমাদের সাইক্লো বা চক্রাকার, আর একটা হচ্ছে রৈখিক, যার গঠনগুলো আমরা অলরেডি দেখলাম। বৈশিষ্ট্য কি, এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে সমস্ত অক্সো অ্যাসিডে পিএইচ বন্ধন আছে না, তারা তীব্র বিজারণ ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ তাদেরকে বলা হয়ে থাকে তীব্র বিজারক। তাহলে এখানে আমার একটা প্রশ্ন আসতে পারে যে আমার H3PO2, H3PO3 এবং H3PO4 এদের মধ্যে বিজারণ ধর্মের ক্রম লেখো। আমরা বলবো বিজারণ ধর্মের ক্রম হচ্ছে এটা। কেন বলতে পারবো বিজারণ ধর্মের ক্রম আমাদের এইটা, তার কারণ হচ্ছে যদি আমরা H3PO2 এর স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখতে পারবো পি ডবল বন্ড OH, এখানেও হাইড্রোজেন থাকে, এখানেও হাইড্রোজেন থাকে। এখানটাতে আমরা দেখতে পারবো পি ডবল বন্ড OH, একটা হাইড্রোজেন থাকবে আর একটা OH থাকবে। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি পি ডবল বন্ড OH OH OH। তাহলে এখানে রুলসটা হচ্ছে আমার এরকম যে যেখানে আমার বেশি সংখ্যক পিএইচ বন্ধনটা থাকবে তার বিজারণ ক্ষমতা বেশি হবে। তাহলে প্রথমটাতে আমার পিএইচ বন্ধনের সংখ্যা 2, তারপরেরটাতে 1, তারপরেরটাতে কোনো পিএইচ বন্ধন নেই, তাই প্রথমটার বিজারণ ক্ষমতার মান বেশি, পরেরটার বিজারণ ক্ষমতা কম হয়ে যাবে, তারপরেরটার বিজারণ ক্ষমতা আরও কম হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে পিএইচের সংখ্যা বেশি হলে বিজারণ ধর্মের সাথে সম্পর্কটা কী, তো কারণ হচ্ছে এখানে যে পি এর সাথে হাইড্রোজেন যে বন্ডগুলো আমার ডাইরেক্ট রয়েছে, এখানে যেহেতু পি এবং হাইড্রোজেনের মানে এইচের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমমানের, তাই এখান থেকে H+ আয়ন কোনোভাবেই বের হতে পারে না। ফলে কোন আয়নটা বের হয়, এই আয়নটা বের হয়, এই অক্সিজেনের সাথে অ্যাটাচ আয়নটা বের হয়, ফলে ক্ষারগ্রাহিতা আমরা এখানে 1 করেছিলাম। আর এই যে আমার হাইড্রোজেনগুলো রয়েছে, এই হাইড্রোজেনগুলো আমাদের জায়মান হাইড্রোজেন রূপে বের হয়। ঠিক আছে, ফলে এই জায়মন হাইড্রোজেন রূপে এটা যখন বের হয় তখন কি হয়, এই H3PO2 খুব সহজভাবে জারিত হয়। জায়মন হাইড্রোজেন বের হয়ে যাওয়া মানেই H3PO2 কী হয়ে যাবে, জারিত হয়ে যাবে। নিজে জারিত হচ্ছে মানে অপরকে বিজারিত করবে, তার মানে এর বিজারণ ধর্ম প্রকাশ পাবে। তাই বিজারণ ধর্ম বা বিজারণ ক্ষমতা বা অপরকে বিজারিত করার প্রবণতা সবথেকে বেশি হবে H3PO2 এর ক্ষেত্রে, কারণ এর দুখানা পিএইচ বন্ড রয়েছে, তার মানে দুখানা হাইড্রোজেন জায়মান হাইড্রোজেন রূপে নির্গত হতে পারবে। ফলে কি হতে পারবে, জায়মান হাইড্রোজেন রূপে নির্গত হওয়া মানেই অপরকে বিজারিত করবে এবং নিজে জারিত হবে। অপরপক্ষে পরেরটাতে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি মাত্র একটা পিএইচ বন্ধন রয়েছে, তাই এক্ষেত্রে জায়মান হাইড্রোজেনের সংখ্যা হবে 1, এবং সেই জায়মান হাইড্রোজেন অপরকে বিজারিত করবে ঠিক কথাই, কিন্তু এর ক্ষমতা তুলনামূলকভাবে কমে যাবে। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম পিএইচ ডাইরেক্ট কোনো বন্ড নেই, তাই এখানে জায়মান হাইড্রোজেন হওয়ার সম্ভাবনা 0, তাই এটা অপরকে বিজারিত করার সম্ভাবনা 0, তাই এর বিজারণ ধর্ম কোনো কিছু থাকবে না। তাহলে বিজারণ ধর্মের ক্রম হয়ে গেল আমার H3PO2 H3PO3 H3PO4। তাহলে বিজারণ ক্ষমতার ক্রম দেখো এখানে আমাদের লেখাই আছে H3PO2 H3PO3 H3PO4। আরেকটা পাশাপাশি লেখা আছে অ্যাসিডিটির ক্রম হচ্ছে আমার H3PO2 H3PO3 H3PO4। এর কারণটা দেখো একই রকমভাবে আমরা ব্যাখ্যাটা করতে পারবো। যখন আমরা H3PO2 এর কথা বলবো তখন আমরা দেখতে পাচ্ছি যে এর গঠনটা হচ্ছে এরকম। পরেরটাতে যখন আমরা যাব অর্থাৎ H3PO3 কথা যখন আমরা বলবো তখন আমরা দেখতে পাচ্ছি এর গঠনটা এরকম। আর যখন আমরা H3PO4 এর কথা বলবো তখন আমরা দেখতে পাচ্ছি যে এর গঠনটা হচ্ছে এরকম। ঠিক আছে, বেশ। তাহলে প্রথমটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এই যে অক্সিজেন তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, ফলে ফসফরাস এই অক্সিজেনটাকে নিজের দিকে টানবে, ফলে এই জায়গাটাতে বন্ডটা ব্রেকিং হয়ে H+ সহজেই বেরিয়ে যেতে পারবে। তাহলে H+ সহজে বেরিয়ে যেতে পারবে মানে এর অ্যাসিডিটি কী হয়ে যাবে, সব থেকে বেশি হয়ে যাবে। কিন্তু পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রনটাকে টানছে, এখানে দুখানা OH রয়েছে, তাই এর ক্ষমতাটা ভাগ হয়ে যাবে। তাই যতটা জোরে H+গুলো বেরোতে পারছিল প্রথম ক্ষেত্রে ততটা জোরে H+টা বেরোতে পারবে না, ফলে এর অ্যাসিডিটি কমে যাবে। লাস্টেরটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই অক্সিজেন ফসফরাস থেকে ইলেকট্রন টানার ফলে এখানকার ক্ষমতাটা আমার 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ফলে H+গুলো সহজে বেরোতে চাইবে না, তাই অ্যাসিডিটি অর্ডার হয়ে যাবে আমার এরকম। সব থেকে ভালো হবে H3PO2 এর ক্ষেত্রে, কারণ এর ক্ষেত্রে H+ রিলিজটা খুব ভালো হয়। তারপরে হয়ে যাবে আমার H3PO3 এর ক্ষেত্রে, তারপর আমার হয়ে যাবে H3PO4 এর ক্ষেত্রে। বেশ, নেক্সট হচ্ছে যে এই যে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন,
আমরা যেটা জানি যে একই পদার্থ থেকে যখন একবার জারণ এবং বিজারণ উভয়ই ঘটে তখন সেটাকে বলা হয়ে থাকে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তো এটা কাদের ক্ষেত্রে ঘটবে? তো তাদের ক্ষেত্রেই ঘটবে যাদের ক্ষেত্রে আমাদের অক্সিডেশন স্টেটটা একটা মাঝামাঝি পর্যায়ে থাকবে, একদম হাইয়েস্টও নয় একদম লোয়েস্টও নয়। তো আমরা জানি যে ফসফরাসের ক্ষেত্রে লোয়েস্ট অক্সিডেশন স্টেট হচ্ছে -3 আর ফসফরাসের ক্ষেত্রে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট হচ্ছে +5। তাহলে -3 এবং +5 বাদ দিয়ে মাঝামাঝি যারা রয়েছে +1 +3 এবং +4, তাহলে এদের ক্ষেত্রে দেখো জারণ এবং বিজারণ উভয়ই হওয়া সম্ভব। তাই এখানে দেখা যাচ্ছে যে H3PO3 যার অক্সিডেশন স্টেট হচ্ছে +3, এটা সহজেই PH3 এবং H3PO4 যখন কনভার্ট হবে তাহলে 3 থেকে -3 বিজারণ ঘটছে, আর একবার 3 থেকে +5 জারণ ঘটছে, জারণ বিজারণ একসাথে ঘটছে, মানে হচ্ছে এর ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন আমাদের খুব সহজেই এখানে ঘটছে। বেশ, নেক্সট হচ্ছে ট্রাইক্লোরাইডের হাইড্রোলিসিস। তো এখানে কতগুলো ট্রাইক্লোরাইড আমার দেওয়া আছে, এদের হাইড্রোলিসিস ঘটেছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পার্টিকুলার একটা করে গ্যাস নির্গত হয়েছে, NH3, H3PO3, H2O3 এবং HOCl, HCl এগুলো তৈরি হয়েছে। জাস্ট এই রিঅ্যাকশনগুলো একবার করে খেয়াল রাখবে। তারপর কি বলছে, কঠিন অবস্থায় PCl5 ডায়মার রূপে অবস্থান করে। একটা ক্লোরিন বেরিয়ে গেছে, দেখো PCl4+ হয়েছে এবং PCl6- হয়েছে, দুটো ক্ষেত্রেই অক্সিডেশন স্টেট হয়েছে +5, অর্থাৎ P2Cl10 এটা PCl4+ হয়ে গেছে একবার, PCl6- হয়ে গেছে একবার। N2O5টা কেমনভাবে অবস্থান করে, N2O5 একবার NO2+, একবার NO3-। জাস্ট এগুলো খেয়াল রাখবে, MCQ কোশ্চেনের জন্য কাজে লাগবে। নেক্সট হচ্ছে নাইট্রোলিম কাকে বলে, ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেনের মিশ্রণকে বলা হয়ে থাকে নাইট্রোলিম। নাইট্রোলিমের মধ্যে রয়েছে আমাদের ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন, এই পুরো মিক্সচারটাকে বলা হয় নাইট্রোলিম। নাইট্রোলিম কি কাজে লাগে, জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়, অ্যামোনিয়া উৎপাদন হয় এবং জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। অ্যাসিডের অ্যানহাইড্রেট, এখান থেকে একটা প্রশ্ন আসে যে বিভিন্ন অ্যাসিডের অ্যানহাইড্রেট কী করে বের করতে হয়। আমি জাস্ট একটা নিয়ম শেখাচ্ছি, দেখো। ধরো আমার এখানে HNO3 আছে, আমি এখান থেকে অ্যানহাইড্রেট বানাবো, মানে আমি এখান থেকে জাস্ট ওয়াটারটাকে বের করব। ওয়াটার বের করতে গেলে আমার H2 বের করতে হচ্ছে, মানে দুটো হাইড্রোজেন পরমাণু বের করতে হচ্ছে, কিন্তু বাঁ দিকে তো আমার নাইট্রিক অ্যাসিডটা 1 অণু নেওয়া আছে, তাহলে আমাকে প্রথমেই এটাকে 2 অণু নিতে হবে, ব্যাস। তাহলে আমার এখান থেকে 2H, মানে আমার H2টা বেরিয়ে গেল। আমার এখানে অক্সিজেন আছে 2 3 6, তাহলে আমার একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কি, নাইট্রোজেনটা পড়ে থাকছে, দেখো দুটো নাইট্রোজেন N2, আর 6টা অক্সিজেন থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেলে পড়ে থাকছে N2O5, তাহলে আমার N2O5 তৈরি হয়ে গেল। পরেরটাও সেম, আমার এখানে HNO2 দেওয়া আছে, আমি এখান থেকে যদি জল বার করতে চাই তাহলে আমাকে এখানে প্রথমেই 2 নিতে হবে, তাহলে এখান থেকে আমার H2 বেরিয়ে গেল। আচ্ছা, পড়ে থাকলো আমার এখানটাতে তাহলে N2, আর বাঁ দিকে দেখো 2 2 4টা অক্সিজেন থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেলে আমার পড়ে থাকছে N2O3। পরেরটা লক্ষ্য করো, HNO2 এবং HNO3 আছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন পেয়েই যাচ্ছি, তাহলে আর এখানে ডবল করার দরকার নেই, এগুলোকে H2 হয়ে গেল, আর একটা অক্সিজেন যদি আমার এখানে বেরিয়ে যায় তাহলে আমার N আর N মিলে তৈরি হয়ে গেল N2, আর বাকি অক্সিজেন পড়ে থাকছে দেখো 4টে, তারপরে N2O4, বা এটাকে বলা হয়ে থাকে 2NO2, এটাকে বলা হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড, যেহেতু এখানে N2O4 এবং NO2 উভয় উৎপন্ন হচ্ছে। তারপরে ধরো H2N2O2 দেওয়া আছে, এখান থেকে সহজে H2 আর এখান থেকে একটা O বেরোলে আমার পড়ে থাকবে N2O বা নাইট্রাস অক্সাইড। বেশ, এইভাবে আমরা অ্যানহাইড্রেটগুলো করতে পারলাম। তারপরে বলেছে কি PCl5 একটা উত্তম ক্লোরিনেটিং এজেন্ট রূপে ব্যবহৃত হয়, এবং PCl5 BCl3 সাথে যুক্ত হলে PCl4+ এবং BCl4- উৎপন্ন হয়, এবং উভয়েরই হাইব্রিডাইজেশন হয়ে যায় কত, sp3। নেক্সট হচ্ছে CH3(3N), এটাকে যদি আমরা দেখি তাহলে এর গঠনটা আমরা দেখতে পাই পিরামিডীয় নর্মাল গঠন হয়, কিন্তু SiH3(3N) এর ক্ষেত্রে যেহেতু এখানে পিপাই বন্ডিং হয়, তাই এক্ষেত্রে দেখা যায় গঠনটা হয়ে যায় সমতলীয় প্রকৃতির। তাহলে এখানে আমরা মনে রাখবো যে CH3(3N) হচ্ছে পিরামিডীয় এবং বেশি ক্ষারীয়, SiH3(3N) সমতলীয় এবং কম ক্ষারীয়। এটা বেশি ক্ষারীয় কারণ এর লোন পেয়ারটা অ্যাভেলেবেল আছে ইলেকট্রনটাকে ডোনেট করার জন্য, আর এর লোন পেয়ার ইলেকট্রন যেহেতু সিলিকনের সাথে পিপাই বন্ড করে বসে আছে, তাই লোন পেয়ার ইলেকট্রনটাকে ডোনেট করতে পারে না, তাই এর ক্ষারকীয়তা কী হয়ে যায়, কমে যায়। MCQ কোশ্চেনের জন্য আমার এটাই সাফিসিয়েন্ট যে এইটা CH3(3N) হচ্ছে আমার পিরামিডীয় এবং বেশি ক্ষারীয়, আর SiH3(3N) আমার হচ্ছে সমতলীয় এবং কম ক্ষারীয়। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। বেশ, আজকের ভিডিওটা এতটাই, চ্যাপ্টারটা মোটামুটি শেষ হলো। আরও বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা পরবর্তীতে আলোচনা করব, কোনো ছোটোখাটো টপিক যদি এর মধ্যে বাদ পড়ে গেছে সেগুলো আলোচনা করব।